সন্ত্রাস দুর্নীতি করলে রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবে বিবেচনার আহ্বান প্রধানমন্ত্রীর। কেউ যেন সাম্প্রদায়িক ও নাশকতামূলক কর্মকাণ্ডে না জড়ায়, নজর রাখার নির্দেশ। দুর্নীতি সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করুন। সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটিও কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। বিগত সরকারের অপ্রয়োজনীয় ব্যয়ে বেড়েছে ঋণের বোঝা, সবাইকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ। এই যে 4 গুণ দামে রূপপুর আণবিক নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর তৈরি করা হলো, পার্শ্ববর্তী দেশে ভূপেন হাজারিকা ব্রিজ, সেটিও 14 না 15 হাজার কোটি টাকার মধ্যে করা হয়েছে, বাট পদ্মা ব্রিজের খরচ পড়েছে 54 না 56 হাজার কোটি টাকা। 20 কোটি মানুষের উপরে এই ঋণের বোঝা এসে পড়ছে। অপ্রয়োজনীয় খরচগুলো না হতো, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আরো বেটার কিছু করতে পারতাম। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অন্তর্বর্তীর ভুলে ভেঙেছে হামের সুরক্ষা বলয়, জরুরি টিকার মজুদ না রেখে ইউনিসেফ থেকে বন্ধ রাখে কেনা। সতর্কতার পরও নড়েনি টনক, সমাধানের চেষ্টায় সরকার। ঈদ সামনে রেখে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু, বাজারের সরবরাহ ব্যবস্থা নজরদারিতে চালু করা হবে এআই। সিন্ডিকেট ভাঙতে পরিকল্পিতভাবে এগোচ্ছে সরকার। কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি ঠেকাতে হার্ড লাইনের সরকার, প্রমাণ পেলেই আইনের আওতায় আনার হুঁশিয়ারি সড়ক মন্ত্রীর। সড়কে শৃঙ্খলা ফেরানোর ঘোষণা। কেউ যেন সাম্প্রদায়িক ও নাশকতামূলক কর্মকাণ্ডে না জড়ায়, পুলিশ বাহিনীকে সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, সন্ত্রাস দুর্নীতি করলে রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবে বিবেচনা করতে হবে। ফ্যাসিবাদ আমলে অপ্রয়োজনীয় ব্যয়ে ঋণের বোঝা বেড়েছে জানিয়ে সবাইকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সরকার প্রধান তারেক রহমান। উপদেষ্টাবৃন্দ, সততা, মেধা ও দক্ষতায় হবে পুলিশ বাহিনীর নিয়োগ, বদলি ও পদোন্নতির মূলনীতি। এই নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অপকর্ম করলে রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবে বিবেচনা করতে হবে। পুলিশ সদস্যরা থাকেন, তারা যদি আন্তরিকভাবে চান তাহলে আইনি এবং কৌশলী ভূমিকা নিয়ে কিন্তু অনেক ঘটনা শুরুতেই নিষ্পত্তি করা যায়। আপনাদের যে রেসপন্সটা থাকে সেটার উপরেই কিন্তু অ্যাকচুয়ালি মানুষ প্রথমেই ধরে নেয় যে আচ্ছা সরকারটা কেমন, এবং সেজন্য পুলিশ প্রশাসনকে সরকারের আয়না হিসেবে বিবেচনা করা হয়। সুতরাং পুলিশ প্রশাসন সফল হলে কার্যত সেটা সরকারের সফল হতে হিসাবেই বিবেচিত হয়। যে দুর্নীতি সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। ফ্যাসিবাদ আমলে অবকাঠামো নির্মাণে দুর্নীতির প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, রূপপুর, কর্ণফুলী টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচে বেড়েছে ঋণের বোঝা, না হলে সব ক্ষেত্রে আরো ভালো করা সম্ভব হতো। এ সময় সবাইকে কৃচ্ছ সাধনের আহ্বান জানান সরকার প্রধান। আমার অবস্থান থেকে আমি যেখানে অফিস করি সেখানে আমরা অনেক খরচ কমানোর চেষ্টা করেছি, অনেকাংশে আমরা করেওছি। এইটা করে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনাদের এরকম অনেকগুলো স্কোপ আছে যেখানে আপনারা করতে পারেন। এই যে 4 গুণ দামে রূপপুর আণবিক নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর তৈরি করা হলো, পদ্মা ব্রিজের খরচ পড়েছে 54 না 56 হাজার কোটি টাকা। কিন্তু আলটিমেটলি তো এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ সহ 20 কোটি মানুষের উপরে এই ঋণের বোঝা এসে পড়ছে। আজকে যদি এই অপ্রয়োজনীয় খরচগুলো না হতো, তাহলে আপনাদের সহ আর্মির বলেন, এয়ারফোর্সের বলেন, নেভির বলেন, সহ শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আরো বেটার কিছু করতে পারতাম। কেউ যেন সাম্প্রদায়িক বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেদিকে নজর রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটিও কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। এছাড়া সই করা জুলাই সনদের প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে আবারও আশ্বস্ত করেন তারেক রহমান।
আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বতন্ত্র সাইবার ইউনিট পাচ্ছে পুলিশ। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে তৈরি করা হবে বাহিনীর 2টি প্রশিক্ষণ কেন্দ্র। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী কার্যালয়ে মতবিনিময় সভায় কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে মনে করিয়ে দেন, পুলিশের কেউ চেইন অব কমান্ড লঙ্ঘন করলে শাস্তির মুখোমুখি হতে হবে। পুলিশের জন্য প্রশিক্ষণ একাডেমি আমরা গতকালকে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন, জঙ্গল সলিমপুরে আমরা 2টা বড় একাডেমি করতেছি। রাষ্ট্রের যে কয়েকটা অর্গানাইজেশন, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং লেজিসলেচার, এই তিনটাই প্রপারলি ফাংশন করবে যদি আপনাদের স্তম্ভটা, মধ্যম খুঁটিটা ঠিক থাকে। আশা করি আপনাদের আন্তরিকতা, সততা, দক্ষতা, ন্যায়নিষ্ঠা বজায় রেখে আপনারা সেই রাষ্ট্রীয় খুঁটিটাকে মজবুত রাখবেন। হাম প্রসঙ্গ, ক্রয় পদ্ধতি বদলাতে গিয়ে অন্তর্বর্তী সরকার জরুরি টিকার মজুত না রেখেই বন্ধ করে হাম পোলিওর মতো রোগের টিকা। এ কারণেই ভয়ঙ্কর রূপে ফিরেছে একসময় প্রায় নির্মূল হওয়া হাম, এমন অভিমত বিশেষজ্ঞের। এমনকি উপেক্ষা করা হয় ইউনিসেফ ও বিশেষজ্ঞদের সতর্কতাও। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলছেন, বর্তমান সরকার আগের অভিজ্ঞতার আলোকে টিকা কেনার পদ্ধতি বাস্তবায়ন করতে চায়। মনির হোসেনের রিপোর্টে বিস্তারিত। হামে অসুস্থ হয়ে হাসপাতালে একে একে শিশুর সারি। 2 মাসের কম সময়ে আক্রান্ত প্রায় 50,000, আর মৃত্যুর তালিকায় 400-র বেশি। সংক্রামক ব্যাধি হামের এমন ভয়াবহ থাবায় অসহায় অভিভাবকরা। প্রায় নির্মূল হওয়া এক রোগের হঠাৎ এমন প্রাদুর্ভাব ভাবাচ্ছে গোটা দেশকে। সরকারের মন্ত্রী, এমপি থেকে বিশেষজ্ঞ দল, সবার অভিযোগ অন্তর্বর্তী সরকারের টিকা কেনা নিয়ে অবহেলায় এমন ভয়াবহ রূপে ফিরেছে হাম। স্বৈরাচারের সময় এবং আরো দুঃখজনক ব্যাপার হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি। যে ক্রাইসিসটা তারা টিকা সংগ্রহের সৃষ্টি করে গিয়েছে, যাও ছিল তাও দিতে ব্যর্থ হয়েছে 2020-এর পরে। তবে শুরুটা অন্তর্বর্তী সরকারের আমলে। 2025 সালের সেপ্টেম্বরে ক্রয় পদ্ধতিতে অনিয়ম আছে এমন অভিযোগ তুলে ইউনিসেফের কাছ থেকে সরাসরি টিকা কেনা স্থগিত রাখে তৎকালীন অন্তর্বর্তী সরকার। মজুদ শূন্য রেখে টিকা কেনা বন্ধ রাখার সিদ্ধান্তকে বিপজ্জনক হতে পারে বলে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে চিঠি দিয়েছিল ইউনিসেফের ঢাকা অফিস। পরে সায়েন্স ম্যাগাজিনের ওয়েবসাইটে এসব কথা লেখেন ঢাকা অফিসের কর্মকর্তা, কিন্তু তা আমলে নেয়নি তৎকালীন সরকার। সরকারকে একই ধরনের পরামর্শ দিয়েছিলেন দেশীয় বিশেষজ্ঞরাও। সেটা তো ভালো, আমরা বিদেশের সাহায্যে নির্ভরশীল না থেকে নিজেদের অর্থে আমরা স্বাস্থ্য ব্যবস্থা চালাবো। সমস্যাটা হলো এটাকে জরুরি পরিস্থিতি হিসেবে বিবেচনা করেন কি করেন না। আপনি আমেরিকার সাথে গার্মেন্টসের জন্য বাণিজ্য চুক্তি করতে গিয়ে তুলে আনাটা জরুরি মনে করছেন, কিন্তু টিকা কেনাটা জরুরি ভিত্তিতে তারা বিবেচনা করেননি। বিশেষজ্ঞদের কথা শোনা উচিত ছিল। 1.5 বছর আগে আমাদের দেশের বিশেষজ্ঞরা কিন্তু বলেছে মিটিং করে যে আপনারা দ্রুত টিকা এনে এই হামের ইয়েটা করেন। এদিকে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর জিয়াউদ্দিন হায়দার জানান, হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জরুরি অবস্থা বিবেচনা করেই আগের পদ্ধতিতে টিকার ব্যবস্থা করেছে সরকার। বলেন, বর্তমান সরকার হঠাৎ করে নয়, ধীরে ধীরে বাস্তবায়ন করতে চায় টিকা কেনার পদ্ধতি। ওপি থেকে ডিপিপি যে মাইগ্রেশন, ইট মেক সেন্স, কারণ এটা আমি ন্যাশনাল সিস্টেমের সাথে আমি আরও বেশি ইন্টিগ্রেট করতেছি। কিন্তু যে সমস্যাটা অতীতে হয়েছিল সেটা হলো উইদাউট এনি রেডিনেস, এবং উইদাউট এনি অল্টারনেটিভ সিস্টেম তারা হঠাৎ করে এই মাইগ্রেশনটা করেছে। আমার মনে হয় যে আমাদের যখন নতুন বাজেট সাইকেল শুরু হবে তখন যে সমস্যাগুলো আমরা গত 1 বছর ধরে দেখছি, এই সমস্যাগুলো মোটেই থাকবে না। এছাড়া গাফিলতির কিংবা সংকটের বিচার চাওয়ার প্রসঙ্গে জানতে চাইলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জানান, অতীতের দিকে না তাকিয়ে দল মতের ঊর্ধ্বে দেশের জন্য কাজ করতে চায় বর্তমান সরকার। সমস্যা তো আমাদের প্রচুর আছে, কিন্তু সমস্যা নিয়ে কথা না বলে আমরা এখন একটু সমাধান নিয়ে কথা বলি, সামনের দিকে আমরা আগাই। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, টিকাদান বিঘ্নিত হওয়ার কারণেই হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলেও জানান তিনি। বলেন, দেশে এখন টিকার মজুদ পর্যাপ্ত। অপুষ্টির কারণে গ্রামের শিশুরা বেশি হামে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালে এক বেডে একাধিক শিশু রোগী রাখায় সুস্থ হওয়ার পরও নতুন করে আক্রান্ত হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন অভিভাবকরা।
দেশ জুড়ে উদ্বেগ বাড়িয়েছে হাম, ছড়িয়ে পড়েছে শহর থেকে প্রত্যন্ত গ্রামে। সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, রংপুর, কুষ্টিয়া সহ বিভিন্ন জেলায় প্রতিদিনই জ্বরের সঙ্গে শরীরে ফুসকুড়ি নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড সহ 3টি শিশু ওয়ার্ডে ভর্তি হওয়া বেশিরভাগ রোগী চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার। 1 বছরের নিচের শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। জ্বর আছে ঘন ঘন, আর জ্বরটা কমছে আর কাশি। কুষ্টিয়া মেডিকেলে ভর্তি ছিলাম, 7 দিন থাকার পর বাসায় যাওয়ার পরে 1 দিন পরে আবার জ্বর, পাতলা পায়খানা শুরু হয়েছে। অভিভাবকরা বলছেন চিকিৎসা নিয়ে বাড়ি যাওয়ার পর আবারও অসুস্থ হচ্ছে শিশুরা। হাসপাতালের ওয়ার্ডে 1 বেডে একাধিক শিশু থাকায় সুস্থ হওয়ার পরও নতুন করে অসুস্থ হওয়ার শঙ্কা তাদের। এদিকে বারান্দায় যারা চিকিৎসা নিচ্ছেন তাদের ভোগান্তি আরও বেশি। পর্যাপ্ত পরিমাণ বেড না থাকার কারণে আমাদের একটা বেডে 2-3 করে বাচ্চা দেওয়া হয়েছে। এক বেডে 3-4 জন করে দেয়। আমরা রাত্রে মা বাচ্চা কেউই ঘুমাইতে পারিনি। একজন মানে ধরেন সুস্থ রোগী, এর ভিতরে যে অসুস্থ রোগীগুলো আসে ওগুলাই ভরা হয়। একটা সুস্থ বাচ্চার ভিতরে আবার অন্য একটা অসুস্থ বাচ্চা এনে বসিয়ে দেয়, তাইলে তো সুস্থ বাচ্চা আবার অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অপুষ্টি ও শারীরিক দুর্বলতার কারণে গ্রামের শিশুরা হামে বেশি আক্রান্ত হচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসক। একেবারেই দুস্থ আর্থসামাজিক প্রেক্ষাপটের দিকে যারা খুবই নিম্ন মধ্যবিত্ত বিলং করে তারাই কিন্তু খুব বেশি এখানে আক্রান্ত হচ্ছে। এদিকে সোমবার সকালে বরিশাল জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, বিগত সরকারের ব্যর্থতার কারণেই হাম পরিস্থিতির অবনতি হয়েছে, তবে টিকা দেয়ায় বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। হামটা পুষ্টিহীনতার কারণে যেভাবে সোঁয়াচেভাবে সরেছিল, 2020-এর পরে প্রত্যেক 4 বছর পর পর হামের ক্যাম্পেনিং হওয়ার কথা ছিল। বিগত সরকারগুলি টিকা কালেক্টও করে নাই, সেই ক্যাম্পেনিংটা করে নাই। না করার কারণে 0 এজ থেকে 5 বছর পর্যন্ত একটা বিরাট সংখ্যার বাচ্চা আনভ্যাকসিনেটেড রয়েছে। ওই বাচ্চাগুলিরই বেশিরভাগ হাম হয়েছে। টিকা সংগ্রহের পাশাপাশি ক্যাম্পেইন করার কথা থাকলেও বিগত সরকার তা করেনি বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এদিকে রংপুরেও দিন দিন বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছি তার কাছে। এবং আমরা যেটি দেখেছি যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই কিন্তু 12 থেকে 14 জন রোগী ভর্তি হচ্ছেন এই রোগে আক্রান্ত হয়ে, এবং চিকিৎসকরা বলছেন যারা আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু বেশিরভাগই 1 বছরের কম বয়সী শিশু, এবং এই শিশুরা হামে আক্রান্ত হয়ে ভর্তি হলেও এরপরে কিন্তু জ্বর, সর্দি, কাশ সহ নিউমোনিয়া এবং নানা রকম র্যাশের জটিলতা তারা কিন্তু ভুগছেন। এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত 4 জন রোগী এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এবং আমরা যেটি জেনেছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, তারা যেটি বলছে এখন পর্যন্ত 221 জন রোগী আসলে এখানে চিকিৎসাধীন ছিলেন, যার মধ্যে 185 জন রোগী আসলে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরতে পেরেছেন। 32 জন রোগী এখন পর্যন্ত ভর্তি রয়েছে, গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে আরও 8 জন। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে যে এই শিশুদের চাপ হঠাৎ করে বেড়ে যাওয়ায় আগে একটি আইসোলেশন সেন্টার ছিল হামের প্রাদুর্ভাব ঠেকানোর জন্য, বর্তমানে কিন্তু 3টে আইসোলেশন সেন্টার খোলা রয়েছে, যেখানে প্রায় 100 জন রোগীর আসলে চিকিৎসা দেবার মতো আসলে সামর্থ্য রয়েছে। এবং তারা যেটি বলছেন যে চিকিৎসার বাইরেও যদি কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, অর্থাৎ গুরুতর অসুস্থ হলে এনআইসিইউ আসলে রয়েছে শিশুদের চিকিৎসার জন্য, যাতে করে দ্রুত চিকিৎসা সেবা দেওয়া যায়। এবং এই রোগীদের জন্য বিশেষায়িত একটি টিম গঠন করেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, যে টিমের মাধ্যমে দ্রুত আসলে হাসপাতালে আক্রান্ত এই রোগীদের আসলে ভর্তি রোগীদের আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং আমরা যেটি জানি যে সিভিল সার্জন বলছে যে ইপিআই এর মাধ্যমে হামের যে টিকা সেটি কিন্তু চলমান রয়েছে, এবং তারা যেটি বলছেন যে এই টিকা যেহেতু চলমান রয়েছে আস্তে আস্তে আসলে হামের যে প্রাদুর্ভাব সেটি কমবে বলে তারা আসলে প্রত্যাশা জানিয়েছেন। তো সব মিলে এই ছিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হামের সবশেষ। রংপুর থেকে হামের খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। এবার অন্য প্রসঙ্গ। ঈদ সামনে রেখে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। সুলভ মূল্যে চিনি, ডাল ও সয়াবিন তেল কিনতে পারছেন মানুষ। রাজধানীর আগারগাঁওয়ে ট্রাক সেল উদ্বোধন করে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে সরবরাহ ব্যবস্থা নজরদারিতে এআই পদ্ধতি চালু করা হবে। মূল্যস্ফীতির চাপে সবচেয়ে বেশি বিপাকে নিম্নবিত্ত মানুষ। খাদ্যপণ্যের খরচ মেটানো কঠিন হয়ে গেছে অনেকের জন্য। এমন অবস্থায় বাজার মূল্যের চেয়ে কিছুটা কম দামে পণ্য পেতে মরিয়া সাধারণ মানুষ, যার জন্য এমন দীর্ঘ লাইন। চিনি 100 টাকা কেজি, এটা কম দামে পাওয়া যাইবে, এই কারণে নেওয়া। আইয়া বাসায় কাজটা চলাই আর রোদ্রের মধ্যে দাঁড়ায় যাতে আমরা 20 টাকা কম পাই। টিসিবির মাল তো বিনা পয়সায় দিবে না, টাকা দায় দিতে হবে।
আর এই মাল নেওয়ার উদ্দেশ্য আমাদের 200-300 টাকা সাশ্রয় হয়। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রম উদ্বোধন হয়। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, সিন্ডিকেট ভাঙতে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করতে চায় সরকার, যাতে কোনোভাবে পণ্যের দামে কারসাজি না করা যায়। বাজার অবজেক্টিভলি ম্যানিপুলেশন ফ্রি থাকবে, তার জন্য আমরা কতিপয় পন্থা নিচ্ছি। একেবারে আমদানি পর্যায় থেকে শুরু করে রিটেইল সেল পর্যন্ত এই পুরো সাপ্লাই চেইনটিকে আমরা একটা এআই মডেলের মধ্যে নিয়ে আসবো, যাতে সরকার পুরো ব্যবস্থাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ থাকে। বাণিজ্যমন্ত্রী জানান, টিসিবির ডিলার নিয়োগের জন্য একটি নীতিমালা তৈরি করা হচ্ছে। যারা বাছাইয়ে যোগ্য হবেন তারা ডিলারশিপ পাবেন। টিসিবির ডিলারশিপ যাতে একটি প্রশ্নহীন প্রক্রিয়ার মাধ্যমে, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হতে পারে, সে ব্যাপারে আমরা নীতিমালা প্রণয়ন করছি এবং এটির কাজও অতি শীঘ্র শুরু হবে। টিসিবির চেয়ারম্যান জানান, সংস্থাটিতে ভর্তুকি কমানোর জন্য চেষ্টা করা হচ্ছে, যা একসময় শূন্যে নামানো হবে। আমরা এই ভর্তুকি কমানোর জন্য অনেক চেষ্টা করছি, কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ইনশাল্লাহ ভবিষ্যতে এই ভর্তুকি কমে আসবে এবং ধীরে ধীরে ভর্তুকির পরিমাণ শূন্যে চলে আসবে, আমরা এই বিশ্বাস করছি। ঈদুল আজহা উপলক্ষে টিসিবির ট্রাক সেলে 80 টাকা কেজি দরে 1 কেজি চিনি, 70 টাকা দরে 2 কেজি ডাল ও 130 টাকা লিটার দরে মিলছে 2 লিটার সয়াবিন তেল। এই কার্যক্রম চলবে 21 মে পর্যন্ত। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কোরবানি পশুবাহী গাড়িতে চাঁদাবাজির কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এমন তথ্য পেলেই অভিযুক্তকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া ফ্যাসিস্ট সরকারের সময় মেগা প্রকল্পের নামে কোটি কোটি টাকা লোপাট হয়েছে বলেও জানান মন্ত্রী। সারা দেশে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী রাজীব আহসান। একই জায়গায় 4 তলা বিশিষ্ট পদ্মা সেতু জাদুঘরের ভিত্তিপ্রস্তর উদ্বোধনও করেন মন্ত্রী। পরে একটি সভায় অংশ নেন মন্ত্রী। বলেন, গত 18 বছরে মেগা প্রকল্পের নামে কোটি কোটি টাকার লোপাট করেছে ফ্যাসিস্ট সরকার, যার কারণে বৃহত্তর ফরিদপুরে কোনো উন্নয়ন হয়নি। তবে বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। মেগা প্রকল্পের নামে লুট হয়েছে, 30 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, 20 লক্ষ কোটি টাকার উপর বৈদেশিক ঋণ রেখে দেওয়া হয়েছে। তার মধ্যে দিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে। আপনাদের যথাযথ অর্থ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করবার জন্য সরকার কাজ করছে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঈদুল আজহায় কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। এমন তথ্য পেলেই অভিযুক্তকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি। পরিবহনে অনৈতিকভাবে কোনো অর্থ কালেক্ট করার কারো সুযোগ নেই। সরকার একেবারে কঠোর। যদি আপনাদের নজরে এরকম আসে আমাকে জ্ঞাত করবেন, আমরা সেটা কঠোর হস্তে দমন করব। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতায় যাতে সীমাবদ্ধ না থাকে সে বিষয়ে জেলা প্রশাসনকে নজরদারি রাখার পরামর্শ সড়কমন্ত্রীর। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জামায়াত ইসলামীর নিবন্ধন পুনর্বহাল করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। পূর্ণাঙ্গ রায়ে আদালত উল্লেখ করেন, জামায়াতের গঠনতন্ত্র সংশোধন বা নিবন্ধনের বিষয়টি যখন নির্বাচন কমিশনে প্রক্রিয়াধীন ছিল তখনই রিটটি করা হয়েছিল, যা আইনত ছিল অপরিপক্ক। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, রিটকারীরা মামলা করার জন্য কোনো ক্ষতিগ্রস্ত পক্ষ হিসেবে নিজেদের প্রমাণ করতে পারেননি, বরং ব্যক্তিগত বা রাজনৈতিক বিদ্বেষ থেকে এই রিট দায়ের করা হয়েছে বলে আদালতের কাছে প্রতীয়মান হয়েছে। এছাড়া জামায়াতের নিবন্ধন বাতিলের রায়ের ক্ষেত্রে সঠিক আইনি ব্যাখ্যার ব্যর্থতার বিষয়টিও উঠে এসেছে আপিল বিভাগের পর্যবেক্ষণে। অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ করাকে অসাংবিধানিক ও নারীর প্রতি বৈষম্যমূলক ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চের দেয়া রায়ে বলা হয়, ভ্রূণের লিঙ্গ পরিচয় প্রকাশ করা কেবল অনৈতিক নয়, বরং এটি সংবিধানের লঙ্ঘন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ডিজিটাল নজরদারি ও কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া এই চর্চা বন্ধ সম্ভব নয়। আগামী 6 মাসের মধ্যে সারা দেশের নিবন্ধিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর জন্য একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেস তৈরির নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরকে। সিরাজগঞ্জে শীত কেটে ঘরে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় স্ত্রীকেও কুপিয়ে জখম করা হয়। গতরাতে উল্লাপাড়ার দত্তপাড়া এলংজানি গ্রামে শীত কেটে
নিকের ঘরে ঢোকে একদল দুর্বৃত্ত। এরপরই অতর্কিত হামলা চালায় সোবাহানের ওপর। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। এ সময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে তাকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় স্ত্রী শেফালি খাতুনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। নিহত সোবাহান লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার। কন্যা শিশুর নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিতে রাষ্ট্র ব্যবস্থা বাধা নয়, সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে রাজারবাগে পুলিশ নারী কল্যাণ সমিতির বার্ষিক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজন করা হয় পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলা। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। শুরুতেই সমাবেশের অতিথিদের নিয়ে পুনাকের বিভিন্ন কার্যক্রমের তথ্যচিত্র দেখেন তিনি। শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন ডাক্তার জুবাইদা রহমান। পরে বক্তব্যে তিনি বলেন, নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ পারিবারিক সচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি দারিদ্র্য দূর করতে সহায়তা করবে। নারীরা পরিবার ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রে থেকে স্বাস্থ্য, গ্রামীণ উন্নয়নে অংশ নিতে পারে। কন্যা শিশুদের নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ নিজের জন্য গড়তে চায়, সেই পথে রাষ্ট্র ব্যবস্থা প্রতিবন্ধকতা সৃষ্টির পরিবর্তে তা এগিয়ে নেবে। আমরা সকলে যদি নিজ নিজ ক্ষেত্রে কাঙ্ক্ষিত সমাজ গঠনে অবদান রাখি, তাহলে নিশ্চয়ই সেটি বাস্তবায়ন করা সম্ভব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সহধর্মিণী হাসিনা আহমেদ বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। নারীর ক্ষমতায়ন মানে কেবল পদমর্যাদা নয়, বরং সমাজের প্রতিটি স্তরে দক্ষতা, যোগ্যতা, মেধা ও সাহসের সাথে দায়িত্ব পালন করা। বর্তমান সরকার নারীর ক্ষমতায়নকে দেশের সামগ্রিক উন্নয়নের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে মনে করে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আজ পুলিশ বাহিনীতে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় পুনাকের বার্ষিক সমাবেশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। নিরাপদ নৌ চলাচল, সামুদ্রিক নিরাপত্তা ও ব্লু ইকোনমি কার্যক্রম জোরদারে চট্টগ্রামে শুরু হয়েছে নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের 25তম আন্তর্জাতিক সম্মেলন। অংশ নিয়েছেন 13 দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা। চট্টগ্রামে শুরু হয়েছে নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের 25তম আন্তর্জাতিক সম্মেলন। বাংলাদেশ নৌবাহিনীর আয়োজনে 3 দিনব্যাপী এই সম্মেলনে অংশ নিয়েছে ভারত, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা সহ 13টি দেশ। প্রতিনিধিরা বলেন, সদস্য দেশগুলোর কারিগরি সহযোগিতা, তথ্য বিনিময় ও প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে নিরাপদ নৌ চলাচল নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সম্মেলন। With your neighbors, so you know which each other is doing, that we're using the same standards. So when we discuss problems, we talk about them in the same way. চার্টগুলো আমাদের সমুদ্র এলাকায় যারাই আসে সমুদ্র চলাচলের জন্য এবং নিরাপদ চলাচলের জন্য আমাদের হাইড্রোগ্রাফি ডিপার্টমেন্ট এই ম্যাপিংগুলো করে থাকে। নিরাপদ ও টেকসই সামুদ্রিক অর্থনীতি গড়ে তুলতে আধুনিক হাইড্রোগ্রাফিক সক্ষমতা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন নৌপ্রধান। Oceans are key drivers of global economic growth and sustainability, with over 90% of global trade conducted by the sea. They also provide vast resources, including food, minerals, and energy. এই সম্মেলনের মাধ্যমে উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা আরও জোরদার হবে বলে মনে করেন আয়োজকরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। পদোন্নতির দাবিতে দ্বিতীয় দফায় কমপ্লিট শাটডাউন শুরু করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের একাংশ। ক্যাম্পাসে উপাচার্যকেও অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিক্ষোভকারীরা। এদিকে কমপ্লিট শাটডাউনে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।
রোববার সকাল থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। এতে অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। বন্ধ নিয়মিত ক্লাস ও পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে পদোন্নতি না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা। বোর্ড হচ্ছে না, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হচ্ছে না, সব মিলিয়ে আমাদেরকে বিভিন্নভাবে মাননীয় উপাচার্যের মধ্যে ঘুরাচ্ছেন। বারবার ওনার কথা ঘোরানোর কারণে শিক্ষকরা এখন আর তাকে ট্রাস্ট করে না। শিক্ষকদের আন্দোলনে সেশন জটে পড়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি যে আসলেই আমরা ঠিকমতো পরীক্ষায় বসতে পারবো। ক্লাসগুলো বন্ধ হয়ে গেছে, পরীক্ষা অফ হয়ে গেছে। যারা শেষ বর্ষে আছে অর্থাৎ চতুর্থ বর্ষে আছে তাদের কিন্তু ক্যারিয়ারের একটা ব্যাপার আছে। এদিকে আন্দোলন অযৌক্তিক দাবি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুসরণ করেই পদোন্নতি হবে বলে সাফ জানান উপাচার্য। আন্দোলন তো সবসময় আমরা বলবো অযৌক্তিক, কারণ যে কোনো সমস্যা হলে পরে সেটা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হবে। গত 1.5 মাস ধরে পদোন্নতির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষকদের একাংশ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। রাজধানীর বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে জনদুর্ভোগ। বিস্তারিত জানাতে কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাসনিয়া নিশাত মিম। যাচ্ছি তার কাছে। মিম, রাজধানীতে কিন্তু কিছুক্ষণ আগেই হালকা বজ্রপাত সহ মাঝারি থেকে হালকা ধরনের বৃষ্টিপাত হয়েছে। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে। আমরা যেমনটি দেখছি যে আসলে দুপুর 12টার পর থেকেই কিন্তু আকাশ কিছুটা মেঘলা ছিল। সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আমরা দেখতে পেলেও দুপুর 12টার পর থেকে কিন্তু হালকা মেঘের কারণে কিন্তু এই বৃষ্টিপাত হয়েছে বলে কিন্তু জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং আবহাওয়া অধিদপ্তরের কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি, আজ সারাদিনে তারা চাঁদপুরে 1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে এবং পরবর্তী ঘোষণা তারা দুপুর 3টায় আসলে আমাদেরকে জানাতে পারবেন যে আর কোন কোন জেলায় বৃষ্টিপাত হয়েছে। এছাড়া তারা যেটি জানিয়েছে যে উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং এর কারণে কিন্তু সারাদিনই থেমে থেমে প্রায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এছাড়া হালকা বজ্রপাত হতে পারে বলে কিন্তু তিনি জানিয়েছেন। কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে এবং যেটি বলেছে যে এই বৃষ্টি আসলে বেশিক্ষণ অবস্থান করবে না এমনটি কিন্তু তিনি জানিয়েছেন এবং বৃষ্টির ব্যাপ্তি থাকবে 20 থেকে 30 মিনিট অথবা 40 মিনিট পর্যন্ত। এবং তিনি যেমনটি জানিয়েছেন যে এই আবহাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছে যে এই লঘুচাপ পশ্চিমবঙ্গ এবং সেই পার্শ্ববর্তী এলাকায় কিন্তু অবস্থান করছে এবং এই লঘুচাপের কারণেই কিন্তু থেমে থেমে এই বৃষ্টিপাতটি হচ্ছে বলে কিন্তু আবহাওয়া অধিদপ্তর আমাদের জানিয়েছে। তো আজ কিন্তু সকাল 9টা থেকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের বেশ কিছু জায়গায় কিন্তু এই অস্থায়ীভাবে এই বৃষ্টিপাতটি হতে পারে। তো আমরা কারওয়ান বাজার থেকে এই মুহূর্তে যেমনটি দেখছি যে খানিকটা কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। আমরা ভারী কোনো জলাবদ্ধতা এখন পর্যন্ত লক্ষ্য করিনি যেহেতু বৃষ্টির ব্যাপ্তি খুব বেশিক্ষণ ছিল না, তবে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে বলে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এছাড়া যখন আসলে বৃষ্টিপাতটি চলছিল সেই সময় আসলে অনেকেই বেশ কিছুটা নাজেহাল অবস্থার পার করেছেন এই হঠাৎ বৃষ্টিপাতের কারণে। কারণ যারা আসলে পথচারী এছাড়া অফিসগামী মানুষজন রয়েছেন যারা আসলে জীবিকার সন্ধানে জীবিকার তাগিদে রাস্তায় বের হন তাদের আসলে ছাতা বা পর্যাপ্ত আসলে সেই ব্যবস্থা না থাকায় তারা কিন্তু বেশ খানিকটা নাজেহাল অবস্থার মধ্যে পড়েছেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তো রাজধানীর কারওয়ান বাজার থেকে এই ছিল বৃষ্টির পরিস্থিতির সর্বশেষ। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তাসনিয়া নিশাত মিম। পানিতে তলিয়ে গেছে কষ্টের ফসল। ঋণে জর্জরিত হাওরের কৃষক। ধান ভেজা থাকায় পাচ্ছে না ন্যায্য মূল্য। সরকারিভাবেও ধান বিক্রি করতে পারছেন না বলে অভিযোগ অনেকের। এমন পরিস্থিতিতে কৃষকেরা চাইছেন বিনা সুদে ঋণ আর আগামী বোরো মৌসুম পর্যন্ত সহায়তা। পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন। দিনরাত পরিশ্রম করে ফলানো ধান বেশিরভাগই ভেজা। অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ফসল গ্রামীণ সড়কে শুকিয়ে ঘরে তুলছে কৃষক। তবে ভেজা থাকায় গুণগত মান নষ্ট হচ্ছে অনেক ক্ষেত্রেই। এই চিত্র সুনামগঞ্জের ছোট বড় 137 হাওরের। ধান গের আইয়া নষ্ট হয়েছে, খালো গেছে। সরকার যদি দিয়া দেবে 1400 টাকা মন, ওখান আমাদেরকে 800-700 এইভাবে দাঁড় হয়। আমরা তো পাই না মিলতে ধান কাটতে পারি না, পানি লেগে গেছে গাঙ্গে ডুবাইয়া। এনজিও, ব্যাংক ও স্থানীয় মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে বিপাকে আছেন হাওরের বেশিরভাগ কৃষক। ঋণের ভাবে তো অনেক পড়ছে গিয়া। এখন যদি আমরা ব্যাংক থেকে সরকারের লোন দিত গিয়া
বিনা সুদে টাকা পাইতাম তাহলে তো কি আমরা জান বাঁচতো। কিশোরগঞ্জে উৎপাদন খরচ মেটাতে কম দামে ভেজা ধান বিক্রি করে দিচ্ছেন বহু কৃষক। এমনকি সরকারি খাদ্য গুদামেও পাচ্ছেন না বিক্রির সুযোগ। 1 একর জমি কাটলে কমপক্ষে 15-20 জন লেবার লাগে, এতে করে তো আমাদের ফর্তা হয় না। আমরা সাধারণ এরা যদি বিবেকের ভিত্তি করে দেয় তাহলে আপনার বলার আর কিছু নেই। না মৌলভীবাজারের অনেক স্থানে পচে যাওয়া ধানই ঘরে তুলছেন কৃষকরা। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় প্রায় 4,500 হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত 26,000 কৃষক। এবার যারা ক্ষেত করছি সবই আমরা পানির চলে গেছে। এখন আমরা কিছু ক্ষেত কাটছিলাম যে আনলাম ফসা তো চাই না, সেইরাম যে চেষ্টা করলাম কিছু তোলা যায়। হাওরে নতুন করে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছে কৃষি বিভাগ। তানজিল হাসনাত, সময় সংবাদ। 2% জমা দিলেই নিয়মিত হবে খেলাপি ঋণ, এমন ঘোষণা দিয়ে বাজেটের আগে আবার ঋণ পুনঃতফসিলের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য এই নীতি সহায়তা কর্মসংস্থান সৃষ্টি করবে এমন প্রত্যাশা কেন্দ্রীয় ব্যাংকের। তবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির স্বার্থে অতীতের দেয়া নীতি সহায়তার কার্যকারিতা ও মূল্যায়ন প্রয়োজন। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2025-এর সেপ্টেম্বর শেষে নির্বাচনের আগে খেলাপি ঋণ ছিল 6,44,515 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নীতি সহায়তায় ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ কমে হয় 5,57,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের কাগজের সহায়তায় 3 মাসে খেলাপি ঋণ 35.73% থেকে কমে 30.60% নেমে আসে। এবার বাজেটে বন্ধ কারখানা চালুতে প্রায় 40,000 কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা সরকারের। ফলে সে প্রতিযোগিতায় নামতে বাজেটের আগে আবারও খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ পাচ্ছেন খেলাপিরা। আগামী জুন পর্যন্ত 2% জমা দিলেই নিয়মিত হবে খেলাপি ঋণ। গত 31 মার্চ পর্যন্ত যাদের ঋণ খেলাপি হয়ে পড়েছে তারাই শুধু এই সুযোগ পাবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। যেহেতু আমরা কলকারখানা চালু করতে হলে গ্রাহককে কিন্তু আবার কিছু ঋণ সুবিধা দিতে হবে, কালের পানি বের করতে হলে আবার কিছু পানি দিতে হয়, কিন্তু কাকে আমরা টাকা দিব? যিনি খেলাপি নয়। অতএব যারা খেলাপি অবস্থায় আছেন তাদেরকে পুনঃতফসিল করার সুবিধা আমরা আবার দিতে চাই। তবে কর্মসংস্থান সৃষ্টি ইতিবাচক উদ্দেশ্য হলেও পূর্বে দেয়া নীতি সহায়তার মূল্যায়ন জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। এটা সরকার দেওয়ার আগে সরকার কিন্তু কমিট করতে হবে যে আমি এটা দিচ্ছি, আপনাকে সহায়তা নীতি সাপোর্টটা দিচ্ছি, সেটাতে আলটিমেটলি অর্থনীতিতে আপনি কতটুকু কন্ট্রিবিউট করবেন। এইটার কিন্তু একটা জিনিস যদি চাওয়া হয় তাহলে মনে এগুলো মোর ট্রান্সপারেন্ট হয়েতে ঢালাওভাবে অনেক কিছু চাওয়ার চেয়ে আমরা যদি এটাকে ফ্যাক্ট ফিগারের মাধ্যমে দেই যে আমাকে এই ফ্যাসিলিটি দিলে আমার ইকোনমিতে ইনডাইরেক্টলি এত কন্ট্রিবিউটেড হবে এবং আমি এই সুবিধাটা দিব, এবং এটা যদি ফলো আপ করা হয় তাহলে হয়তো এটা ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। বাংলাদেশ ব্যাংক জানায় আবেদন গ্রহণের 3 মাসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে ব্যাংকগুলোকে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আসছে বাজেট বাস্তবায়নে 6,04,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পেতে যাচ্ছে এনবিআর। অথচ চলতি অর্থবছরের প্রথম 9 মাসে সংস্থাটি আদায় করতে পেরেছে মাত্র 2,87,662 কোটি টাকা। একদিকে ব্যবসা সহজীকরণের প্রতিশ্রুতি, অন্যদিকে রাজস্ব আদায়ের উচ্চচাপ কতটা স্বস্তি দেবে বিনিয়োগে তা নিয়ে শঙ্কায় উদ্যোক্তারা। তাদের দাবি বিনিয়োগ বান্ধব কর কাঠামো আর আদায়ে সুশাসন নিশ্চিত করতে হবে। এই অবস্থায় এনবিআর এর কাঠামোগত সংস্কার ও সক্ষমতা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এমএস আরিফিনের রিপোর্ট। 1991 সালে রাষ্ট্র ক্ষমতায় এসে ভ্যাট ব্যবস্থার প্রচলন ঘটিয়ে রাজস্ব আদায়ে যে বিপ্লবের শুরু করেছিল বিএনপি সরকার, এনবিআর এর পরিসংখ্যান বলছে ধীরে ধীরে সেই ভ্যাটই হয়ে ওঠে সরকারের বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় অঙ্কের অর্থের যোগানদাতা। ভ্যাটে ভর করে চলতি অর্থবছরের প্রথম 9 মাসে 2,87,662 কোটি টাকা রাজস্ব আদায় করেছে এনবিআর। সংস্থাটির কাঁধে থাকা মোট 5,03,000 কোটি টাকা রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা পূরণে জুন পর্যন্ত 3 মাসে এনবিআরকে আদায় করতে হবে প্রায় 2,15,000 কোটি টাকা। মন্ত্রণালয় সূত্র বলছে এমন বাস্তবতার মধ্যেই 2026-27 অর্থ বছরের বাজেটে মোট 6,95,000 কোটি টাকা রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ধরা হতে পারে, যা জিডিপির 10.17%, যেখানে এনবিআর এর কাঁধে পড়তে পারে 6,04,000 কোটি টাকা আদায়ের দায়িত্ব। বড় অঙ্কের এই অর্থ আদায়ের চাপ যেন হয়রানির কারণ না হয়ে দাঁড়ায় সেই নিশ্চয়তা চান উদ্যোক্তারা। সাবকন্ট্রাক্ট করাই, এটা যে মূল ফ্যাক্টরি সে কিন্তু একবার উচ্চ কর দিচ্ছে, আবার যিনি করেন এবং যিনি দেন ওইখানেও আবার ট্যাক্সেশন, এটা হলো ডবল ট্যাক্সেশন। এটা যেন না হয়, শুধু ফিসক্যাল সাপোর্ট না,
আমাদের পলিসি সাপোর্ট দেন। যেসব পলিসি সাপোর্ট দিলে সরকারের রেভিনিউয়ে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হবে না, কিন্তু আমাদের ব্যবসা করাটা সহজ হবে। ব্যবসায়ীরা বলছেন বিনিয়োগ বান্ধব কাঠামো তৈরি হলে সরকারকে রাজস্ব দিতে আগ্রহী হবেন তারাও। তবে ব্যবসা বান্ধব কর কাঠামো আর আদায়ে সুশাসন নিশ্চিত করতে পারলে লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে। স্ট্যান্ডার্ড ট্যাক্স 20-25% হওয়ার কথা, তা আপনার 20-25% অনেক পরের কথা। আপনারা আমার কাছ থেকে নিয়ে যাচ্ছেন ওই 52% ট্যাক্স। এই অন্যায়টার কারণে কিন্তু আমরা আসলে ট্যাক্স দেওয়ার জন্য বা আমাদের প্রফিট শো করতে আমরা চাচ্ছি না। যদি এই অত্যাচারগুলো বন্ধ করেন তখন অটোমেটিক সরকারের রেভিনিউ বাড়বে। অর্থনীতিবিদরা বলছেন এনবিআর এর কাঠামোগত সংস্কার ও সক্ষমতা না বাড়িয়ে করের বোঝা বাড়লে কমে যেতে পারে বিনিয়োগ, যা আরও চাপে ফেলবে রাজস্ব আদায়কে। ট্যাক্স রেভিনিউ এমনভাবে কালেক্ট করতে হবে যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ট্যাক্স দেয়, মানে ভলান্টারি কমপ্লায়েন্স, যেটা আমাদের এখানে সেই গুণটা নাই। আজকে এটা করলাম, কালকে আরেকটা করলাম, দেখলাম যে রাজস্ব আসছে, আচ্ছা ওটা ধরো, এটা বাড়িয়ে দাও। দ্যাট ইজ নট হাউ ইউ কালেক্ট। তথ্য বলছে বাজেটে এনবিআর বহির্ভূত ও নন ট্যাক্স রেভিনিউ এনটিআর মিলিয়ে আরও 91,000 কোটি টাকা রাজস্ব আদায় করতে চায় সরকার। তারপরও তথ্য বলছে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হতে পারে 2,35,000 কোটি টাকা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ পাকিস্তান উচ্চশিক্ষা বিনিময় চালুর মাধ্যমে দুই দেশের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডর ও এডুকেশন এক্সপোতে তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে দুদেশের উচ্চশিক্ষা ও গবেষণায় ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে শিক্ষাগত সহযোগিতা বৃদ্ধি ও জনগণের পারস্পরিক যোগাযোগ আরও দৃঢ় হবে। আয়োজনে অংশ নেন পাকিস্তানের 20টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমাদের বাংলাদেশে এসে আমাদের মেধাবী শিক্ষার্থীদের তাদের দেশে ফুল স্কলারশিপ দিয়ে নিয়ে যাচ্ছে, এবং আমাদের সাথে পাকিস্তানের কালচারের মিল রয়েছে, খাবার দাবার রিলিজিয়াস মিল রয়েছে। অতএব আমাদের ছেলেমেয়েরা সেখানে গিয়ে সুন্দর থাকতে পারবে। এইভাবে যদি উত্তর আমাদের দেশের সকল পরিস্থিতি উন্নতি হয়, তাহলে আমাদের দেশেও ভালো ভালো বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে বিদেশ থেকে আসবে। আমরা 80-র দশকে কিন্তু পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকার অনুরোধ করবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। দেশে সংখ্যালঘু নির্যাতনের সুযোগ দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রদায়িক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব থেকে সরে যাবেন। ভারতে কি ঘটছে এটা বড় জিনিস নয়। বাংলাদেশে ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে, কোনো অন্য ধর্ম অবলম্বীদের উপরে অত্যাচার, অভিযান, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ। আমাদের সরকার প্রধান যিনি আছেন উনি অবশ্যই চিন্তা করতেছেন এই ব্যাপারে, উনি অবশ্যই ওনার পক্ষ থেকে উনি কথা বলবেন। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি 45 দিনের মধ্যে বিএসএফ এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের সব সামাজিক কর্মসূচি রাজ্যেও চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠক শুরুর আগে শুভেন্দু অধিকারীকে গার্ড অব অনার দেওয়া হয়। সকাল থেকেই প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন নতুন মুখ্যমন্ত্রী। বিকেলে রাজ্য পুলিশের শীর্ষ কর্মকর্তা এবং বিজেপির জয়ী প্রতিনিধিদের সঙ্গেও আলাদা বৈঠক করার কথা রয়েছে তার। প্রায় 8 মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। প্রায় 2/3 সাজা ভোগের পর প্যারোলে মুক্তি পান তিনি। ব্যাংককের ক্লং প্রেম সেন্ট্রাল কারাগারের সামনে 76 বছর বয়সী এই নেতাকে ঘিরে ধরেন পরিবারের সদস্য ও সমর্থকেরা। তাদের মধ্যে ছিলেন তার মেয়ে ও রাজনৈতিক উত্তরসূরি পেতংতার্ন সিনাওয়াত্রাও। 2001 থেকে 2006 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহারে অভিযোগে সাজাপ্রাপ্ত থাকসিন 2023 সালের 15 বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন। এরপর অসুস্থতার অভিযোগে দীর্ঘ সময় হাসপাতালের ভিআইপি ওয়ার্ডে ছিলেন তিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সন্ত্রাস দুর্নীতি করলে রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবে বিবেচনার আহ্বান প্রধানমন্ত্রীর। কেউ যেন নাশকতামূলক কর্মকাণ্ডে না জড়ায় নজর রাখার নির্দেশ।
অন্তর্বর্তীর ভুলে ভেঙেছে হামের সুরক্ষা বলয়। জরুরি টিকার মজুত না রেখে ইউনিসেফ থেকে বন্ধ রাখে কেনা। সতর্কতার পরও নলেনি টনক। সমাধানের চেষ্টায় সরকার। এবং ঈদ সামনে রেখে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু। বাজারে সরবরাহ ব্যবস্থায় চালু করা হবে এআই প্রযুক্তি। সিন্ডিকেট ভাঙতে পরিকল্পিতভাবে এগোচ্ছে সরকার। এ ছিল দুপুরের সময়ের পর বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।